খাওয়ার জন্য রিকোয়ারমেন্ট না, মন্ত্রী এমডিসি ইএমরা খাওয়ার জন্য বাজেট করছে না। আমরা বাজেট তুলছে আমাদের স্কুল, রাস্তাঘাট, জলের সমস্যা, কারেন্ট, বিভিন্ন সমস্যা আছে এডিসি এলাকাতে। এটাকে আপগ্রেড করার জন্য আমরা বাজেট তৈরি করে, আর এই আপগ্রেড করার জন্য বাজেটটা একটাও রেসপন্স দেই না, সবসময় দিনাই হয়, ঠিক নাই। তো আমাদেরকে একটা নাম দেওয়া দরকার ছিল, কিন্তু একটা নাম না আমাদের সবসময় বদলে থাকে। তার মানে আমার আইডেন্টিটি কোনখানে আছে? ল ইমপ্লিমেন্ট করতে পারে, এই সুবিধা করার জন্য আমরা বিল পাস করেছি এডিসিতে। বহুত দিন হয়েছে, বহুত ট্রাইবের কমপ্লেন হয়ে আমরা এডিসি তরফ থেকে এটা স্টেটে পাঠিয়েছি, ট্রাইবেল ডিপার্টমেন্ট স্টেট গভর্নমেন্ট, কিন্তু আজ অব্দি একটা বিলও পাস করতে তারা ইচ্ছা নেই। Tini Tripura Tribal Areas Autonomous District Council ni Foundation ni salok borong banang iam baburanjan diang lukurong ni beskango serai ki kok sawi khenarika tini TTADC manmani sal hanoi tongthok laifano phiaba tai babisa bekhak hangkai jeng tongthok laina ni ya TTADC manfano phiaba je nangkok mani fan samung khaina ni rok khai maya rang rezagya hanoi sawi khenarika ADC ni customary lowo tongo ADC ni hamkrai khlaina ni bagai state no permission channa ni nangya phiaba ADC amchairego develop khaina ni hangkai state no permission channa ni nango state of permission dia hangkai ADC amchai bisingo mungsa develop khlai maya hanoi sai khenarika je manthai soktai manthai tongmani rezagya hanoi khadu jagai borong banang iam baburanjan dia sawi khenarika nanya di chini tikreng kok tumawo tama saka borong banang iam baburanjan dia to him his valuable speech on the days in front of you. So also I would like to give thanks our sub-zonal chairman and subject you and our senior leader Jaichung Hanghala, and also in the dais all the respected guests. তো সবাইকে ধন্যবাদ। আমি অ্যাকচুয়ালি একটু আগে জয়চংদা বলেছিলেন প্রধান বক্তা, আমি অ্যাকচুয়ালি প্রধান বক্তা না, আজকের দিনে প্রধান বক্তা হচ্ছেন আমাদের সিনিয়র মোস্ট, ওনারাই আমাদের সামনে আপনাদের সামনে ভালো ভালো আপনাদের কাছে মানে বলে দিয়েছেন আমাদের যে হিস্ট্রি, কালচার এবং আমাদের যে TTADC যে আজকের দিনে আমরা যে সেলিব্রেশন করতেছি যে 23 আগস্ট, এই দিনটা ADC ফাউন্ডেশন ডে হিসেবে আমরা যে পালন করতে পেরেছি, এই ব্যাপারে আমরাও আগামী দিনে আমাদের যে অধিকারের যে লড়াই আমরা লড়তে যাব। কারণ ADC গঠন হওয়ার আগে যে হিস্ট্রি আপনারা জানেন যে ত্রিপুরা হচ্ছে একটা প্রিন্সলি স্টেট, এটা আমাদের এক সময়ে আমাদের দেশ ছিল, একটা রাজার শাসিত দেশ ছিল। তো এই দেশটা যখন মহারাজা বীর বিক্রম মাণিক্য আমাদের লাস্ট কিং উনি যখন মারা গেছেন, তখন আমাদের মহারানী কাঞ্চন প্রভা দেবী হাতে শাসনভার রেখে গেছেন। তো এই সময় সমস্ত পৃথিবীতে বিভিন্ন দেশে যার যার দেশটাকে নিয়ে যার যার দেশটা রক্ষা করার জন্য লড়াই সংগ্রাম চলতেছে। তো এই সময়ে ব্রিটিশরা ভারতবর্ষকে ওনাদের হাতে রেখে শাসন করেছেন প্রায় 200 বছর। তারা এই ভারতটাকে তাদের হাতে কন্ট্রোলে রাখছেন। কিন্তু যখন ভারত স্বাধীন পেয়েছিলেন 1947 15 আগস্ট 1947 ভারতের দেশ আমরা পুরা ফ্রিডম পেয়েছি তখন। তো মাত্র 2 বছর পরে আমাদের যে দেশ আমরা ভারতের সঙ্গে মার্চ করেছেন, তখনই থেকে
মানে আমি বলতে চাই এটার আগে মহারাজা যখন উনি ছিলেন তখনই থেকে উনি ফ্রেম করেছিলেন ব্রিটিশ আমল থেকে, যেভাবে জয়চং বলেছেন ঠিকই বলেছেন। প্রায় 1939 বা এই ইয়ারে মোটামুটি ওরা আমাদের যে ট্রাইবাল পপুলেশন তাকে পুরা সেফগার্ড করার জন্য আমাদের যে কালচার, রিচ কালচার, আমাদের ট্রেডিশন, আমাদের ল্যাঙ্গুয়েজ, সোশিও ইকোনমিক, আমরা সব কিছু প্রিজার্ভ করার জন্য মহারাজ আগে থেকে চিন্তা করে রেখেছিলেন। কিন্তু উনি কম বয়সে মারা যাওয়ার কারণে আমরা আজকে এই মানে কষ্টতে আমরা ভুগতে লাগছি। আমি বেশি সাউন্ডটা বড় করতে পারছি না, শুনেনি পিছনের লোক। যখন মার্চ করেছেন তখনই যে মহারাজার চিন্তা ভাবনা এটাকে নিয়ে উনি মার্চ করেছিলেন এবং এটাকে ভারতবর্ষ গ্রহণ করেছেন যে হ্যাঁ উনি যেটা মহারাজার চিন্তা করেছেন এটা আমরা প্রিজার্ভ করব, এটা সুরক্ষিত রাখবো, এটাকে ইমপ্লিমেন্ট করব। এই অনুযায়ী আমরা এগ্রিমেন্ট করার পরেও এগ্রিমেন্ট করিয়া এইটারে মানে চুক্তি করার পরে আমরা মার্চ হয়েছি। তো মার্চ হওয়ার পরে আমরা দিন দিন দেখলাম যখন মহারাজার তাদের সৈন্য সামন্ত যত প্রশাসনিক ক্ষমতা তাদের হাতে আর নাই, ডেমোক্রেটিক কান্ট্রিতে আমরা পরিণত হলো। আমরা ইউনিয়ন টেরিটরির আন্ডারে থাকতে হয়েছিল, ত্রিপুরা রাজ্যটাকে ইউনিয়ন টেরিটরির আন্ডারে রাখা হয়েছিল। এই হিসাবে এখানে একটা প্রশাসনিক ব্যবস্থা সিস্টেম ভারত সরকার এখানে রেখে এটারে অ্যাডমিনিস্ট্রেশন করার জন্য এখানে সরকার গঠন করছে। কিন্তু আমাদের ভাগ্য খারাপ, যখন এদিকে পূর্ব পাকিস্তান এবং আমরা বিভিন্ন এখানে আশেপাশের যে স্টেট, এখান থেকে ম্যাক্সিমাম লোক স্পেশালি হিন্দু ধর্মাবলম্বী লোক পূর্ব পাকিস্তান থেকে আমাদের ইন্ডিয়াতে যে হিন্দু ভাইরাস এখানে বহুত প্রচার এবং কষ্ট পেয়েছেন। হিন্দু মুসলিম বিভিন্ন ল্যাঙ্গুয়েজ এবং তাদের ধর্ম নিয়ে যেখানে লড়াই চলতেছে। তো এখানে আমাদের যে হিন্দু ভাইরা এখানে সংখ্যালঘু আছে, যার কারণে তারা বয়ে এখান থেকে ত্রিপুরার যেদিকে পাশে আছে এইখানে তারা শিফট করতে বাধ্য হচ্ছে। তো শিফট করার পরে এখান থেকে লক্ষ লক্ষ মানুষ এখানে আসতে শুরু করেছে এবং এখানে যারা এখানে বসবাস করেছেন, এখানে বাঙালিরাও কিছু লোক আছে, একদম নাই এরকম না, বাঙালি সম্প্রদায়, মুসলিম সম্প্রদায়, পাহাড়ি সবাই আছে, কিন্তু খুব মেজরিটি হিসাবে পাহাড়িরা এখানে আসে। তো যখন এখান থেকে পূর্ব পাকিস্তান থেকে এখানে যখন শিফট হয়েছিলেন 1961, এখানে হিন্দু মুসলিম রায়ট হওয়ার পরে 1971, এইসব সময়ে এখান থেকে বহুত লোক এইদিকে লক্ষ লক্ষ লোক শরণার্থী করে এখানে বাসস্থান করত। পরবর্তীতে তাদেরকে অ্যাকচুয়ালি ভারত সরকারের সঙ্গে চুক্তি ছিল, যে সময় পিসফুলি বাংলাদেশ সেপারেট হওয়ার পরে এটাকে আবার পুনর্বার এটা নিয়ে যাওয়ার কথা ছিল, ভারত সরকারের সঙ্গে চুক্তি ছিল এটা, কিন্তু কেউ এখানে চাইতে চায় না আবার ফিরে। তো যার কারণে এখানে যারা অরিজিন আছে তারা মাইনরিটি হয়ে গেছে, আর যারা আছে তারা মেজরিটি হয়ে গেছে পরবর্তী। তো আমাদের ডেমোগ্রাফিক চেঞ্জ হয়ে গেছে, পলিটিক্যালি, সোশ্যালি, ইকোনমিক্যালি অনেক চেঞ্জ হয়েছে। আমরা এক সময়ে বহুত জমিদার ছিল, আমাদের কোনো জমির অভাব নাই, খাওয়া দাওয়ার কোনো সমস্যা নাই। ঠিক আছে, তখনকার রাস্তাঘাট বিভিন্ন সমস্যা হইতে পারে, এটা তো সারা বিশ্বেই এটা হয়, কারণ এই সময়ে এত টেকনোলজি অ্যাডভান্স না।
টেকনোলজি অ্যাডভান্স না, এই কারণেই রাস্তাঘাট করতে গেলে মানুষ দিয়া ম্যানুয়াল করতে লাগে। তো ম্যানুয়ালে কত কাজ করবো, রাস্তা একটা বড় কাজ করতে গেলে। আজকে আমরা এখন তো সব আমাদের টেকনিক্যাল অ্যাডভান্স হওয়ার কারণে আমরা রাস্তা করতে গেলে মেশিনে দিয়ে কাজ করিয়া তাড়াতাড়ি কাজ করতে পারি। ওই সময় তো এরকম নাই। এবং সারা ভারতবর্ষের নতুন জাস্ট ব্রিটিশ শাসনের হাত থেকে মাত্র পেয়েছেন কত সময়। তো সরকারের ব্যবস্থাও এত ভালো ছিল না, পুরা ভারতবর্ষের সিনারিও এটা এত ভালো না, যে অর্থনৈতিক দিক দিয়েও বিভিন্ন দিক দিয়েও। তো সমস্ত ভারত গরিব আছে এবং বিভিন্ন দেশও সেই রকমই গরিব আছে। তো এই কারণে আমাদের তখনকার রাস্তাঘাট এত ভালো না হলেও আমাদের মহারাজারা আগেই থেকে অনেক কিছু এস্টাবলিশ করে গেছেন। যেমন এখানে এমবিবি কলেজ, বিভিন্ন স্কুল, মহারাজার নামে মহারানীর নামে অনেকটা জায়গাতে বিভিন্ন সেন্টারে তারা পাবলিক আমাদের সুবিধার্থের জন্য, আমাদেরকে শিক্ষা প্রদান করার জন্য তারা যে কাজ চালিয়ে গেছেন করেছেন, এটা খুব প্রশংসনীয়, এটা অ্যাপ্রিসিয়েবল। এই সময়ে কে এত করতে পারছে তারা, এটা অবাক লাগে চিন্তা করে। কিভাবে তারা বিল্ডিং তৈরি করেছেন, কোনখান থেকে তারা সিমেন্ট এবং বিভিন্ন সামগ্রী কেমনে এটা আনিয়া এখানে কাজ করেছেন, এটা চিন্তা করার বিষয় আছে। তো এই কারণে আমরা আজকে বলতে পারি আমরা খুব গর্বিত। আমরা ত্রিপুরা, আমাদের রিচ কালচার, আমাদের হেরিটেজ, আমাদের সবকিছু আছে। আজকে আমাদের পাঁচরা, এই যে পাঁচরা গুলা এখন বিদেশে পর্যন্ত এটা রপ্তানি হয়। এটা একটা সুন্দর একটা আমাদের ট্রেডিশন আছে, কালচার আছে, যার যার একটা সুন্দর সুন্দর একটা গান কালচার আমাদের আছে। তো এইটাকে প্রিজার্ভ করার জন্য যখন আমরা এই যে 6 শিডিউল প্রথমে 1979-এ আমাদের অ্যাসেম্বলিতে এটা উদযাপন করা হয়েছিল, তখন স্টেট ল আন্ডারে রাখা হয়েছিল। পরবর্তীতে এটারে 5th শিডিউল এবং 7th শিডিউলে রাখা হয়েছে। এরপরে আমাদেরকে 6 শিডিউলে পরিণত হয়েছে 84-এ। 49 অ্যামেন্ডমেন্ট পার্লামেন্টে যখন এটারে সংশোধন করিয়া আমাদেরকে আরো এম্পাওয়ারমেন্ট করার জন্য, এডিসিতে যারা আমাদের ট্রাইবাল পপুলেশন আছে তাদের সেফগার্ডের জন্য, তাদের ল্যাঙ্গুয়েজ, কালচার, আইডেন্টিটি এবং তাদের ল্যান্ড রাইটস সব নিয়ে অটোনমাস একটা বডি কনস্টিটিউট করে এখানে দেওয়া হয়েছে। এটাকে নাম রাখা হয়েছে ত্রিপুরা ট্রাইবাল এরিয়া অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল। তো এই যে কাউন্সিল গঠন করার মূল উদ্দেশ্যটা এটাই, যে আমাদের কালচার, আমাদের ল্যাঙ্গুয়েজ, আমাদের যে ট্রেডিশন, আমাদের ল্যান্ড, এইসব রক্ষা করার জন্য। কিন্তু আজকে আমরা দেখতে গেলে বোঝান যায় এই যে ভারত সরকার যে সংবিধান 6 শিডিউল আন্ডারে যে 6 শিডিউল প্রভিজনে যে এখানে একটা অটোনমাস বডি সেট আপ করে দিয়েছে, কনস্টিটিউট করে দিয়েছে, কিন্তু আমাদের কি আছে, আমাদেরকে কতটুক এটা ইমপ্লিমেন্ট করতে পারেছে সত্যিকারে? আমরা কিছু পাওয়ার নাই আমাদের হাতে, না প্রশাসনিক ক্ষমতা আমাদের কাছে আছে, না লেজিসলেটিভ পাওয়ার আছে, না জুডিশিয়াল পাওয়ার আছে, না পলিটিক্যাল পাওয়ার আছে, কিছুই না। কিন্তু আসল যে উদ্দেশ্যটা লেজিসলেটিভ পাওয়ার, পলিটিক্যাল পাওয়ার এবং জুডিশিয়ারি পাওয়ার দেওয়ার জন্য এখানে 6 শিডিউল ফ্রেম করা হয়েছে। কিন্তু প্র্যাকটিক্যালি আমাদের এখানে কিছুই নেই। কেন এইরকম হয়েছে? এটার একমাত্র পলিটিক্যালি ষড়যন্ত্র করা হয়েছে। আমার পূর্ব বক্তারা
বলেছেন, তারা আপনারা শুনেছেন যে আমাদেরকে কিভাবে এটা বঞ্চিত করে রাখা হয়েছে। আজকে অনেক পার্টিরা কোনো সময় আমাদের নাম বদলাইয়া তারা করে, অনেক সময় বলে এসটি সেল, কোনো সময় জনজাতি, কোনো সময় উপজাতি, নামও তো ঠিক রাখা হয়েছে না। একটা দল নতুন ভাবে সরকার আইলে তারা আরেকটা নতুন নাম বদলাই দেয়। আমাদের আইডেন্টিটি একটাও মানে ঠিক নাই, তো আমাদেরকে একটা নাম দেওয়া দরকার আছিল, কিন্তু একটা নাম না, আমাদের সবসময় বদলে থাকে। তার মানে আমার আইডেন্টিটি কোনখানে আছে, এটাই প্রশ্ন উঠে। তো এই কারণে আমরা বুঝতে লাগে, আমরাও এখন বুঝে নিতে হবে। আমরা কেউর বিরুদ্ধে না, আমরা কেউর এগেনস্টে না, আমরা সবাই সঙ্গে ইকুইভ্যালেন্ট সমানতা বজায় রেখে চলার জন্য আমরাও আমাদের অধিকার পাওয়া দরকার আছে। যার কারণে আমাদের মহারাজ প্রদ্যোৎ কিশোর মানিক্য আজকে উনি বহুত পরিশ্রম করে আমাদের জন্য লড়াই করেছে। কেন উনি এই জায়গাতে আসতে হয়েছে, উনার সবকিছু আছে, উনার কোনো টাকা পয়সা অভাব না, এবং এত পরিশ্রম না করলেও উনি চলে, কিন্তু তবু আমাদের জন্য উনি কাজ করেছেন। এর দয়া মায়া বহুত আছে দেখিয়েই তো আমাদের যে জনগণের জন্য উনি কাজ করেছেন। তো আমরা এটাকে মনে রাখতে হবে এবং আমরা সংগঠিত হতে হবে, একত্রিত হতে হবে। মানুষ যাই বলুক, আমরা অধিকারটা নিয়ে লড়াই করব এবং আগামী দিনেও আমরা লড়াই করতে যাব। এইভাবে যদি আমরা সবাই মিলে কাজ না করলে আমাদের এটা সম্ভব হবে না, সাকসেস হবে না। আমরা কেউর জমিন ছিনে নেওয়ার জন্য আমরা এই সংগঠিত করছি না, কেউর ল্যাঙ্গুয়েজটা, কেউর কালচারকে ধ্বংস করার জন্য আমরা সংগঠিত করছি না। আমরা নিজের যেটা আছে এটাকে আমরা প্রিজার্ভ করার জন্য, সেফগার্ড করার জন্য আমরা লড়াই করতে আছি। তো আগামী দিনে আমি এটাই বলবো, আমাদের যে আজকের যে দিনটা আমরা যে পালন করেছি, অ্যাকচুয়ালি আমার মনে হয় অনেক সময় আমরা এটারে পালন করিয়া লাভের জন্য, আমরা খুশি হওয়ার জন্য না, অ্যাকচুয়ালি আমরা আমাদের প্রজন্মকে, আমাদের নিউ জেনারেশনকে এটা অ্যাওয়্যার করার জন্য আমরা এই প্রোগ্রামটা করেছি, এটাই আমি ফিল করি। 6 শিডিউল পেয়েছেন বলে আমি এটা খুশি হইয়া এই এখানে প্রোগ্রাম করছি এরকম না। আমরা 6 শিডিউল পেয়েছি, এটা তো খুশি আছে, কিন্তু 6 শিডিউলের যে প্রভিশন যেটা লেখা আছে কনস্টিটিউশনে, এই জিনিসটা আমাদের এখানে ইমপ্লিমেন্ট হচ্ছে না এখন। তো কেমনে খুশি হইতে পারবো আমরা? না ল্যান্ড রাইটস, না ল্যান্ড পাওয়ার আছে, না অ্যাডমিনিস্ট্রেশন পাওয়ার আছে, না ফাইন্যান্সিয়াল পাওয়ার আছে। এডিসিতে এখনো বঞ্চিত আছে। না অ্যাপয়েন্টমেন্টের কোনো ক্ষমতা আছে। একটা চাকরি নিতে গেলে স্টেট গভর্নমেন্ট থেকে প্রপোজাল পাঠিয়ে তাদেরকে হাত জোর করতে লাগে, তাদের মঞ্জুর ছাড়া কোনো কিছুই কাজ করতে পারে না। না বিল পাস করতে পারে। আমরা কাস্টমারি ল পুরো আমাদের কমিউনিটির জন্য, আমাদের কমিউনিটি ত্রিপ্রাসাদের জন্য, তাদের যার যার সুবিধার্থে, যার যার এলাকাতে তারা কাস্টমারি কোড বা কাস্টমারি ল ইমপ্লিমেন্ট করতে পারে, এই সুবিধা করার জন্য আমরা বিল পাস করেছি এডিসিতে। বহুত দিন হয়েছে, বহুত ট্রাইবের কমপ্লিট হয়ে আমরা এডিসি তরফ থেকে এটা স্টেটে পাঠিয়েছি, ট্রাইবাল ডিপার্টমেন্ট থ্রুতে, স্টেট গভর্নমেন্টে। কিন্তু আজ অব্দি একটা বিলও পাস করতে তারা ইচ্ছা নাই। কেন এরকম হই? এটা তো আমাদের কালচার, এটা তো আমাদের কাস্টমারি, আমাদের যে পাওনা এটা আমাদেরকে কেন দেই না?
বুঝতে হবে কেন আমরা এইরকম বঞ্চিত করে রাখা দরকার। আমি আমার জায়গাতে আমার পাড়াতে আমি এটা ইমপ্লিমেন্ট করব, আমি কেউর পাড়াতে গিয়ে এটা করার কথা না। তাইলে কেন এটা বঞ্চিত করে রাখা দরকার আছে? সেই রকম আমাদের ল্যান্ড আস অব্দি আমাদেরকে বিভিন্ন পলিসি ষড়যন্ত্রে রাখে, যেখানে 6 শিডিউল প্রভিশনে লেখা আছে খাস ল্যান্ডের উপরে আমরা অ্যালটমেন্ট দিতে পারে এবং ফরেস্ট এবং এগ্রিকালচার পারপাসে আমরা ফরেস্ট ল্যান্ড পর্যন্ত ম্যানেজমেন্ট করতে পারি। এটা আমাদের লেখা আছে, আমি বলছি না, এটা সংবিধানে লেখা আছে। এই জিনিসটাও পর্যন্ত আমাদেরকে সুযোগ দেয় না, তারা বাইপাস করে স্টেট এসডিএম ম্যাজিস্ট্রেট থেকে এটা অর্ডার ছাড়া, আমরা নোটিফিকেশন ছাড়া আমাদের অ্যালটমেন্ট দেওয়ারও অধিকার নাই। তো এই কারণে আমি এই 4 বছরের এক্সপিরিয়েন্স নিয়েছি, আমি দেখেছি ল্যান্ডের বিচারে এবং বুঝে নিয়েছি যেখানে সব জায়গাতে কাজ চলতেছে, ইনফ্রাস্ট্রাকচার চলছে, রাস্তাঘাট নির্মাণ করতে হোক, বিল্ডিং ইনফ্রাস্ট্রাকচার হোক, করতে গেলে এডিসিতে ফাইল পাঠানো লাগে। তারা প্রথমে এডিসি অনুমতি ছাড়া তারা প্রসেস করতে পারে না, কাজ করতে পারে না। আবার আমরা ফাইল অ্যাপ্রুভ করার পরে এটা আবার পাঠাতে হয় এসডিএম বা ম্যাজিস্ট্রেট ডিএম এর কাছে। তো এইভাবে আমরা এটা গুলাইয়া রাখিয়া দিই, যার কারণে আমি ডিসিশন নিয়েছি এবং মহারাষ্ট্রেও বলেছি যে আমরা খাস ল্যান্ডের উপরে আমাদের ফুললি পাওয়ার আছে, আমরা এটারে অ্যালটমেন্ট দেওয়ার ক্ষমতা আমাদের হাতে আছে। স্টেট গভর্নমেন্ট আগর মানে চ্যালেঞ্জ করতে চাইলে চ্যালেঞ্জ করুক, আমি কোর্টে হাজির করার আমি রাজি আছি। এই কারণে আমি সমস্ত এডিসি এলাকার যেখানে খাস ল্যান্ড আছে আমাদের ভাই বোনদের আপনাদের সামনে আমি বলেছি, আপনারা সার্ভে করাও আর এটাকে আমরা জোনাল সাব জোনালের মাধ্যমে প্রপোজাল পাঠাও, আমরা অ্যালটমেন্ট দিব আপনাদেরকে। কেউ রুকাইতে পারতো না। এইটাই আমাদের ফাইনাল, যেটা আমি ফাইনাল করেছি, আমরা ফাইনাল করব, সেটাই আগামী দিনে আপনার প্রজন্ম এটা অধিকার ভোগ করতে পারে। তো এইভাবে আমরা সিদ্ধান্ত নিয়েছি। তবে আমাদের কাছে সময় কম, আগামী বছরে আবার ইলেকশন শুরু হবে। তো আমরা সরকার যদি না থাকে, অন্য সরকার যদি আয়া বই এখানে, তাইলে এই সিদ্ধান্ত বাতিল করেও দিতে পারে। এটা আমাদের লোক বুঝতে না এই জিনিসটা। 25 বছরে সিপিএম এডিসিতে যত দখল করে রাখছে, তারা কি দিয়েছে? একমাত্র স্টেটের সরকার, তারা এডিসিতে সরকার, যার কারণে যেটা করছে স্টেট থেকে করিয়া থাকছে, আমরা বুঝতেছি না এডিসি গভর্নমেন্ট করছে, এই করছে, আমরা সিপিএমই করছি। বিভিন্ন পলিটিক্যাল অ্যাডভান্টেজ নেওয়ার জন্য আপনাদের সামনে ভালো ভালো কথা বলিয়ে আপনাদেরকে এইভাবে তারা 25 বছর রাজত্ব করেছে। তো এই সুযোগটা আবার অন্যরাও দেওয়ার দরকার নেই। আজকে বিজেপি সরকার ট্রাইবেলদের খুব ভালো লাগে, তারা খুব মায়া করে, কয়া জনজাতিদের উপর খুব মায়া করে, এই কথা শোনাইয়া ত্রিপুরার বিজেপির ক্ষেত্রে বলতেছে, আমি সেন্ট্রাল গভর্নমেন্টের কথা বলছিলাম। এখানে তারা ওই দিনে 19 তারিখে আমরা মহারাজার বার্থডে, না এর আগে 9 তারিখ না জনজাতি দিবস, ইন্ডিজিনাস ডে পালন করার জন্য খুব ইচ্ছা ছিল তার। আমি বলেছি আপনাদের সামনে বলতে, আমি পালন করব, যে কোনো সরকার ও যে কোনো, তারা আমার উপরে কতটুক মায়া আছে প্র্যাকটিক্যালি। মঞ্চে বইয়া শুধু ভাষণ দিলে কি এটা আমরা এটা সব ভালো হয়ে গেছে নাকি? তো যতই করুক ইন্ডিজিনাস ডে, যতই পালন করুক,
কিন্তু তারা শুধু পলিটিক্যাল মাইলেজের জন্য কাজ করে। যদি আপনারা ইন্ডিজিনাসের উপরে এত মায়া থাকে, তাইলে কেন ভিলেজ কাউন্সিল ইলেকশন করা হয়েছে না আজ অব্দি? 7 বছর হয়ে গেছে। কেন এডিসিতে 2টা সিট এখনো রি-ইলেকশন করা হয়েছে না? কেন এই যে এডিসিতে আমাদের অ্যাকর্ড ইমপ্লিমেন্ট করা হচ্ছে না? আমাদের ট্রিপারটাইপ এগ্রিমেন্ট করা হয়েছে অলরেডি 18 মান্থ হয়ে গেছে। স্টেট গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট এবং মহারাজা আমাদের ত্রিপুরা মধা এগ্রিমেন্ট করার 6 মাসের মধ্যে ইমপ্লিমেন্ট করার কথা ছিল, কিন্তু 18 মান্থ হয়ে গেছে এখনো করা হয়েছে না। কে এটা বাধা করছেন? তাইলে যদি আপনারা জনজাতিদের উপরে এত মায়া আছে, তাইলে কেন এত বাধা? আমি আপনার বাড়িতে দখল করার জন্য তো কইছে না, এবং আপনার ঘর তার জমিন তার আমি ক্যাপচার করব এটা তো আমি বলছি না। আমি আমার জমিনের অধিকার, আমার বাসার অধিকার, আমার এখানে পলিটিক্যালি, সোশ্যালি, ইকোনমিক্যালি রাইটস যেটা আছে আমাদের এম্পাওয়ারমেন্ট করার কথা। সবাই তো বলে এম্পাওয়ারমেন্ট করতে হবে, এডিসিকে এম্পাওয়ারমেন্ট করতে হবে। ইলেকশন কাছে আইলে কইব এম্পাওয়ারমেন্ট, ডেভেলপমেন্ট। সেন্ট্রাল থেকে 27,000 কোটির এবার ত্রিপুরাবাসীর জন্য ফান্ড এলট করা হয় প্রত্যেক বছর। এডিসিকে কত দেয়? লাস্ট ইয়ারে 619 কোটি। প্রত্যেক বছর 15% বেশি আমরা বাড়াইতে পারি না, এটাও রেস্ট্রিকশন করে রাখছি। আমরা রিকোয়ারমেন্টের যেটা আছে আমরা বাজেট করে আমরাও পাঠাইছি, তো আমরা রিকোয়ারমেন্ট এটাও ফুলফিল করতে চাই না। আমরা রিকোয়ারমেন্ট কিটা? এখানে আমরা খাওয়ার জন্য রিকোয়ারমেন্ট না, মন্ত্রী, এমডিসি, ইএমরা খাওয়ার জন্য বাজেট করছেন। আমরা বাজেট তুলছে আমাদের স্কুল, রাস্তাঘাট, জলের সমস্যা, কারেন্ট, বিভিন্ন সমস্যা আছে এডিসি এলাকাতে। এটাকে আপগ্রেড করার জন্য আমরা বাজেট তৈরি করে, আর এই আপগ্রেড করার জন্য বাজেটটা একটাও রেসপন্স দেই না, সবসময় ডিনাই হয়। এটা কি জনজাতিদের উপর ভালোবাসার কথা কয়ে এটা কি প্রমাণ হচ্ছে? তো এই কারণে আমরা বুঝতে লাগে, কিন্তু আগে তোমার অস্তিত্ব আগে রক্ষা করার চেষ্টা করো। তোমার যদি অস্তিত্ব এখানে রক্ষা নাই, কোনোটাই থাকতো না পরবর্তী। তো এই কারণে আমরা আজকের দিনে এটা স্মরণ রেখে আমাদের যে ফাইটার্সরা, সিনিয়ররা যারা অনেক রক্তক্ষরণ করেছে, অনেক তারা কষ্ট করেছেন, তাদেরকে মনে রেখে এবং আমাদের নতুন যে প্রজন্ম, নিউ জেনারেশনদেরকে স্মরণ করার জন্য, তাদেরকে অ্যাওয়্যার করার জন্য আমরা এই প্রোগ্রামটা আজকে করেছি। এবং এটা আমাদের এই এলাকার নেতৃত্বরা তাদের সহযোগিতার কারণে আমরা এই প্রোগ্রামটা করতে পেরেছি। তো সবাইকে ধন্যবাদ। আমরা এই গরম দিনে আমরা এখানে বইয়া সবাই, এখানে আপনারা বহুত সময় এখানে বইয়া আমাদের সাথে একসাথে এই প্রোগ্রামটা করেছেন। তো আপনাদেরকে সবাইকে ধন্যবাদ আরেকবার আমি বলতে চাই, এবং আমাদের এখানে যারা আছে সবাইকে আমি ধন্যবাদ বলেই আমার কথা এখানে শেষ করেছি।